নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিশ কুমার এই মুহূর্তে বড় সড়ো একটা ষড়যন্ত্র কিংবা বড় সড়ো একটা সমীকরণ তৈরি করছেন কি তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ হঠাৎ করে বিহারে সেকেন্ড ফেজ ইলেকশন হওয়ার ঠিক আগে বিহারে উড়ে চলে এলেন অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ। এই বিষয়টা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তার কারণ নারা লোকেশ এই মুহূর্তে তার আসার কোনো কথাই ছিল না। হঠাৎ করে কি বার্তা নিয়ে এলেন নীতিশ কুমারের জন্য নারা লোকেশ, সেটা এই মুহূর্তে বড় সড়ো একটা আপডেট। এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নারা লোকেশ কিন্তু শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুর ছেলে তাই নয়। নারা লোকেশ এই মুহূর্তে টিডিপি যে পার্টিটা, যে 16 জন সাংসদ দিয়ে এনডিএ-কে সমর্থন করছে, সেই টিডিপি পার্টির একদম হর্তাকর্তা কিন্তু নারা লোকেশ। চন্দ্রবাবু নাইডু মুখ হিসেবে রয়েছেন, চন্দ্রবাবু নাইডু একদম সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু সমস্তটাই সংগঠনের যে দায়িত্ব সেটা কিন্তু নারা লোকেশের হাতেই রয়েছে। এবং নারা লোকেশ পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে যাক, এই চন্দ্রবাবু নাইডুর সময়টা থাকতে থাকতে সেটাই কিন্তু তাদের টার্গেট। এবং চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় মুখ্যমন্ত্রীর পদ নারা লোকেশের হাতে তুলে দিতে পারেন, তেমনই খবর বিভিন্ন সময় উঠে আসে। সেই নারা লোকেশ হঠাৎ করে বিহারে ফার্স্ট ফেজ অফ ইলেকশনটা হয়ে যাওয়ার পরবর্তীতে এলেন বিহারে। শুধু তাই নয়, তিনি একদম সরাসরি নীতিশ কুমারের সঙ্গে একটা গোপন বৈঠকও করলেন। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন প্রথম ফেজ অফ ইলেকশনে বিজেপির ফলাফল বেশ খানিকটা চাপের হয়, তেমন খবর উঠে আসে। এবং অন্যদিকে নীতিশ কুমার, তিনি অমিত শাহ তাকে দেখা করার জন্য সময় দেননি, সেই খবরটা উঠে আসে। সেই বিষয়গুলো কিন্তু পরপর সাজালে একটাই ইঙ্গিত এই মুহূর্তে সরাসরি গিয়ে দিল্লিতে ঠেকছে। এবং সেই ইঙ্গিতটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীতে তাদের এই যে সাপোর্টটা পেয়ে রয়েছেন, একজনের থেকে 12টা সাংসদ, একজনের থেকে 16টা সাংসদ, এই যে সাপোর্টটা তিনি পেয়েছেন সেটা আর শেষ পর্যন্ত পাবেন তো বিহার ভোটের পরে? বিহার ভোটের পরে এই সম্পূর্ণ চাকাটা ঘুরে যাবে না তো? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, সবকিছুর ব্যাখ্যা করব। কি করলেন নারা লোকেশ, তার অ্যাক্টিভিটি গুলো কি, সেগুলো থেকে অনেক কিছু কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত বেরিয়ে আসে। সমস্তটাই ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং তার সঙ্গে নীতিশ কুমার, এই দুটো কাঁধে ভর দিয়ে কিন্তু একদম নরেন্দ্র মোদীর বিজয় রথ পরবর্তীতে অগ্রসর হতে পেরেছিল 2024 সালে। কারণ তিনি একা 240টা আসন পেয়েছিলেন, যেখানে 272 হচ্ছে ম্যাজিক ফিগার, যেটা না পেলে কোনো গঠবন্ধন তাদের পক্ষ থেকে সরকার তৈরি করতে পারে না। সেই জায়গাটাতেই কিন্তু এবার বেশ খানিকটা হোঁচট খেতে হচ্ছে তাদেরকে। যখন আমরা দেখতে পেয়েছিলাম যে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তখন অমিত শাহ প্রত্যেককে ফোন করেছিলেন। শুধু ফোন করেছিলেন তাই নয়, বিভিন্ন ধরনের ডিলিং হয়েছিল। চন্দ্রবাবু নাইডু বারংবার অমিত শাহের সঙ্গে এসে দেখা করছিলেন, কখনো 5,000 কোটি টাকা, কখনো 25,000 কোটি টাকা, বিভিন্ন কিছু দাবি করেছিলেন। এবং সেগুলো সম্পূর্ণ তাকে দেওয়ার মাধ্যমে চন্দ্রবাবু নাইডুকে শান্ত রাখা গিয়েছিল। এবং চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন করেছিলেন এনডিএ-কে। কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা উঠে আসছে, হঠাৎ করে কেন নারা লোকেশ তিনি এলেন? এবং তিনি যদি এলেনই, তিনি তো প্রচারে গেলেন না, কারোর সঙ্গে তিনি প্রচারে গেলেন না। তিনি যদি এনডিএর হয়ে প্রচার করতে আসতেন তাহলে একটা বোঝা যেত তিনি সম্পূর্ণ এনডিএর একজন শরিক দলের প্রার্থী এবং তিনি প্রচার করতে এসেছেন। কিন্তু তিনি কোনোভাবেই কারোর সঙ্গে দেখা করলেন না, কারোর সঙ্গে কোনো রোড শো করলেন না। তিনি সরাসরি চলে গেলেন নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে। এবং তাদের মধ্যে একটি গোপন বৈঠক হলো, যেখানে কোনো বিজেপির নেতা স্থান পেলেন না। এবং কোন সভায় সেই বৈঠকটা হলো সেটা আরো তাৎপর্যপূর্ণ। ওই বৈঠকটা হলো প্রথম ফেজের ইলেকশন হয়ে গিয়েছে, 121টা আসনের সম্পূর্ণ যা যা হওয়ারটা হয়ে গিয়েছে, এখন আর সেটা বদলানোর জায়গা নেই। এবং সেখান থেকে কংগ্রেসের তরফ থেকে পবন খেরা অলরেডি বলে দিয়েছেন আমরা 72টা সিটে এগিয়ে আছি। সেটা যদিও ভুল হয় তাহলেও কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সঠিক জায়গা নয়। তার কারণ 101খানা তারা আসন লড়ছে, কিন্তু প্রথম ফেজের যে ইলেকশন সেখানে এই একদম বিজয় সিনহা যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গে সম্রাট চৌধুরী যিনি আরেকজন উপমুখ্যমন্ত্রী ছিলেন, সবার ভোটটা হয়ে গিয়েছে। কিন্তু কারোরই ভোটের যে বুথ ফেরত সমীক্ষা বা বুথ ফেরত রেজাল্ট সেটা কিন্তু ঠিক নয়। এবং বিজেপির হার হতে চলেছে এই 101খানা আসনে লড়াই করার পরেও। সেইটা কিন্তু এই মুহূর্তে সরাসরি একদম প্রতিষ্ঠিত। এবং পরবর্তী যে 122খানা আসনে লড়াই হতে চলেছে সেখানে তো বিজেপি মুখ থুবড়ে পড়বেই, সেটা একদম স্বাভাবিক। কারণটা হচ্ছে এই 122খানা আসনে উপেন্দ্র কুশওয়ার পার্টি থেকে 4 জন লড়াই করবেন, জিতেন রাম মাঝি তার 6টা সিট তিনি পেয়েছেন, 6টা সিটে তিনি লড়াই করবেন। এলজেপিআর এর ম্যাক্সিমাম সিট হচ্ছে এই যে 122টা আসনে পরবর্তীতে লড়াই হতে চলেছে সেখানে। এবং তার সঙ্গে জেডিইউ এই পরবর্তী 122টা আসনের মধ্যে লড়াই করবেন। সুতরাং সামগ্রিক মিলিয়ে বিজেপির যে সিটগুলো, বিজেপির সিংহভাগ সিটের লড়াই হয়ে গিয়েছে ফার্স্ট ফেজ অফ ইলেকশন, এবং সেখানে তাদের রেজাল্ট খারাপ হতে চলেছে, তেমনই খবর উঠে আসছে। সেই সময় নারা লোকেশ অন্ধ্রপ্রদেশ থেকে এলেন এবং নীতিশ কুমারের সঙ্গে
বাক্য বিনিময় করলেন, মিটিংটা একদম গোপন বৈঠক হয়েছে সম্পূর্ণ। তাদের মধ্যে থেকে কি কথা উঠে এসেছে আমরা জানি না, কিন্তু সূত্র যেটা বলছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই মুহূর্তে শুধুমাত্র বিহারের নির্বাচনটা আর বিহারে সীমাবদ্ধ নেই। চন্দ্রবাবু নাইডুর ছেলের বিহারে চলে আসায় গোপন বৈঠক করা, এগুলো একটাই দিকে নির্দেশ করছে যে সেকেন্ড ফেজ অফ ইলেকশন এবং 14ই নভেম্বরের রেজাল্ট বেরোনো ঠিক তারপরেই বড় সড়ো একটা বদল কিন্তু হতে পারে যদি রেজাল্ট শেষ পর্যন্ত এদিক থেকে ওদিক হয়। অর্থাৎ এনডিএ যদি সরকার তৈরি করতে না পারে এবং এনডিএ সরকার তৈরি করলেও বা নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী হিসেবে না বসায়, সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে একটা বদলের ছবি আসতে পারে এবং সেই ঘটনাটাই কিন্তু ইঙ্গিত করছে নারা লোকেশের বিহার ভ্রমণ। এবং বিহারে এসে তিনি কারোর সঙ্গে কথা বললেন না, বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে তিনি শুধু দেখা করেছেন। বিহারে যে পাটনা এয়ারপোর্টে তিনি নেমেছিলেন সেই সময় তাকে রিসিভ করতে গিয়েছিলেন তারা, পরবর্তীতে তিনি কারোর সঙ্গে বৈঠক করেননি। এই মুহূর্তে অমিত শাহ তিনি রয়েছেন বিহারে, ধর্মেন্দ্র প্রধান তিনি রয়েছেন বিহারে, কিন্তু কারোর সঙ্গে নারা লোকেশ দেখা করেননি। নারা লোকেশ সোজাসুজি চলে গিয়েছে নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে। এবং যে নীতিশ কুমার অমিত শাহকে দেখা করার জন্য সময় দেন না, যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী র্যালি কিংবা প্রধানমন্ত্রী রোড শোতে থাকেন না, সেই নীতিশ কুমার নারা লোকেশকে সময় দিলেন। কেন সময় দিলেন? দীর্ঘক্ষণ বৈঠক হলো, গুরুত্বপূর্ণ বৈঠক। তার পরবর্তীতে নারা লোকেশ বেরিয়ে তার নিজের মতন তিনি চলে যান বিহার ছেড়ে। কিন্তু এই মুহূর্তে এই যে গোপন বৈঠকটা হলো সেটার একটা গুরুত্বপূর্ণ অভিঘাত কিন্তু 14ই নভেম্বরের পর কেন্দ্রীয় রাজনীতিতে পড়তে পারে, তেমন অনেকেই মনে করছেন। কারণ এই মুহূর্তে আপনাদের বারংবার বলে নীতিশ কুমার কখনোই স্যাটিসফাইড নন এই যে এনডিএ সরকারে থেকে। এনডিএ সরকারে তিনি রয়েছেন কিন্তু তাকে বারংবার অপমান করা হচ্ছে। কিভাবে অপমান করা হচ্ছে? প্রথমেই নীতিশ কুমার চেয়েছিলেন 110টা আসনে তিনি লড়বে এবং বিজেপি 100টা আসনে লড়বে, কিন্তু সেখানে কি করা হলো, এলজেপি কে কিছু আসন দিয়ে দেওয়া হলো নীতিশ কুমারের থেকে কেটে, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা সেখানে কাজ করলো, নীতিশ কুমারকে 101খানা আসন দেওয়া হলো এবং বিজেপি নিজেও 101খানা আসন লড়লো। অর্থাৎ একদম বড় ভাই ছোট ভাই সেই রকম নয়, দুজনেই সমান গুরুত্ব নিয়ে সিট পার্সেন্টেজটাকে শেয়ার করলো। তার পরবর্তীতে এখনো পর্যন্ত একবারও দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা কেউ বলেননি যে নীতিশ কুমার পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ। তার পরবর্তীতে কি হলো, তার পরবর্তীতে নীতিশ কুমারকে বলতেই দেওয়া হলো না যখন তারা একদম তাদের ম্যানিফেস্টোটা প্রকাশ করলেন। 60 সেকেন্ডের মধ্যে পৃথিবীর সবচেয়ে ছোট প্রেস কনফারেন্স করে তারা চলে গেলেন, সবাই হাতে ম্যানিফেস্টো ধরলেন এবং তার পরবর্তীতে সম্রাট চৌধুরী সেটা নিয়ে কথা বললেন। চিফ মিনিস্টার থাকতে কেন ডেপুটি চিফ মিনিস্টার প্রেসকে অ্যাড্রেস করবে, সেই প্রশ্নটা উঠছে। এবং সেখান থেকে নীতিশ কুমার তার সম্পূর্ণ সিদ্ধান্ত বদল করেন। 30 অক্টোবর থেকে 7ই নভেম্বর 8ই নভেম্বর পর্যন্ত যা যা বৈঠক করেন নরেন্দ্র মোদী, যা যা র্যালি করেন নরেন্দ্র মোদীর, সমস্তটার ক্ষেত্রে নীতিশ কুমার অনুপস্থিত থাকলেন। শুধু অনুপস্থিত থাকলেন তাই নয়, যখন পাটনাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছেন, র্যালি করছেন, তখন তার পাশে থাকলেন লল্লন সিং, কিন্তু নীতিশ কুমার চলে গেলেন অন্য জেলাতে জেডিইউ এর প্রার্থী তাদের হয়ে প্রচার করতে। নীতিশ কুমার কিন্তু মনে রাখার দরকার রয়েছে যে এলজেপিআর চিরাগ পাসওয়ানের কোনো প্রার্থীর জন্য কোনো প্রচার করেননি। নীতিশ কুমার মনে রাখার দরকার রয়েছে যে বিজেপি তাদের জন্য কোনো প্রার্থীর জন্য কোনো প্রচার করেনি, শুধুমাত্র নীতিশ কুমার জেডিইউ প্রার্থীর উপর কনসেন্ট্রেট করেছেন। এবং বড় সড়ো একটা খেলা যে এই মুহূর্তে হতে চলেছে সেটা কিন্তু অনেকেই বলছেন সেকেন্ড ফেজ অফ ইলেকশনের পরবর্তীতে একটা বড় সড়ো বদল কিন্তু হতেও পারে যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে শেষমেশ প্রজেক্ট না করা হয়। এখন দেখার বিষয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে নীতিশ কুমারকে আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারটা দেন কিনা, যদি এনডিএ শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পায়। আর তা যদি না হয় তাহলে তো অবশ্যই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বেশ খানিকটা বেকায়দার সময় আসতে চলেছে। এই জন্য এই মুহূর্তে বিহার ভোটের রেজাল্ট শেষ পর্যন্ত কোন দিকে যায়, কোন দিকে জল গড়ায়, আমরা অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার যেটা ঘটলো দেশের রাজনীতিতে, বিহারে এলেন হঠাৎ করে চন্দ্রবাবু নাইডুর ছেলে, এসে নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করলেন এবং তিনি চলে গেলেন। কেন, কিসের বৈঠক, কি তাদের বার্তা, কোন বার্তা নিয়ে চন্দ্রবাবু নাইডু এই নারা লোকেশকে পাঠিয়েছিলেন নীতিশ কুমারের কাছে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি এনডিএ ভাঙতে চলেছে, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণভাবে উঠছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।